মুম্বাইয়ের এক হোটেল রুমে ফ্লোরে তাথই নেশায় বোধ হয়ে পড়ে আছে এলোমেলো অবস্থায়। নেশায় বোধ হয়ে ঝাপসাভাবে দেখতে পায় তার সামনে একজন ছেলে ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে প্যাশনেটভাবে কিস করছে। ঝাপসাভাবে এটা দেখতেই নেশা কেটে যায়। ভালোভাবে দেখতেই বুঝতে পারে তার সামনে থাকা ছেলে মেয়ে দুটো হলো তার বোন ও তার ফিয়ন্সে। এটা দেখতেই দম আটকে আসে। এটা কিভাবে হতে পারে? সামনের দৃশ্য দেখেই তার হৃদয়ে হাজারো ছুরির আঘাত হতে থাকে। তাথই এখনো ভাবতে পারছে না যে ছেলে তাকে সবসময় এটা বলতে বলতে ক্লান্ত হতো না যে সব সময় তাকে ভালোবাসবে, সে কিভাবে তার বোনের সাথে এমন করতে পারে। ওকে সুইটহার্ট, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। মিস্টার মেহতা এখনই এসে যাবে। অফি বলে ওঠে। তো কি মিস্টার মেহতা শুধুমাত্র তাথইয়ের সাথে এক রাত কাটানোর জন্য তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই? তানিয়া অফির গলায় নিচের হাত রেখে মেঝেতে পড়ে থাকা তাথইকে দেখিয়ে বলে ওঠে। আমি কেন তোমাকে মিথ্যে বলবো? মিস্টার মেহতা এর মধ্যে আমার অ্যাকাউন্টে 50 কারো ট্রান্সফার করে দিয়েছে। এই টাকা দিয়ে আমি নতুন ফিল্ম, যত টাকা ইনভেস্ট হয়েছে সব ওনার দেওয়া। আমি এই ফিল্মের লিড ক্যারেক্টার তোমাকে নেব। অফি হেসে তানিয়ার গালে স্লাইড করতে করতে বলে ওঠে। আচ্ছা মিস্টার মেহতা, একটু বেশি ইন্টারেস্টিং দেখাচ্ছে বলে মনে হচ্ছে না? আমি এটা বুঝতে পারছি না যে উনি তাথইয়ের মধ্যে এমন কি দেখলো যে ওর সাথে এক রাত কাটানোর জন্য তোমার কোম্পানিতে 50 কারোর ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গেল। তোমার কি মনে হয় ও আমার থেকেও সুন্দর? তানিয়া অফির বুকের উপর লেপ্টে গিয়ে গায়ে হাত স্লাইড করতে করতে বলে ওঠে। তাথই একটা বাহানজি আর বোরিং মেয়ে ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, তোমার সাথে ওর কম্প্যারিজন হয় না। ও তোমার পায়ের নখের যোগ্যও নয়। অফি তানিয়ার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে ওঠে। তাথই অফির জন্য নিজের কেরিয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছে। সে সবসময় চেষ্টা করেছে যাতে ও অফির মনের মতো হতে পারে, কিন্তু অফির মনে তাথইয়ের জন্য বেহেনজি আর বোরিং মনে করত। একবার শুধু ওই মিস্টার মেহতার সাথে রাত কাটিয়ে নিক, তারপরেই আমি ড্যাড আর মিডিয়াকে এনে ওকে একপোজ করব। স্ক্যান্ডেল থেকেও মুম্বাইয়ের সব থেকে পপুলার হয়ে যাবে একদিনের মধ্যে, আর তখন তুমি এই বাহানা দিয়ে তুমি ওর সাথে বিয়ে ক্যান্সেল করে দিতে পারবে। তানিয়া বাঁকা হেসে বলে ওঠে। ও সুইটহার্ট, তুমি অনেক স্মার্ট। এখন চল যাওয়া যাক। অফি হেসে বলে ওঠে। তানিয়ার কোমরে হাত রেখে রুম থেকে বেরিয়ে যায়। তাথই ফ্লোরে পড়ে থেকে ফুপিয়ে কেঁদে ওঠে। বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। হাজারো ছুরির আঘাত হতে তার হৃদয় পুরো টুকরো টুকরো হতে থাকে। এটা যদি নিজের চোখে আর কানে না শুনতো তাহলে এটা বিশ্বাস করতে পারতো না। তাথই ভাবতে পারছে না তার কাছের দুইজন তার সাথে এমন গেম খেলতে পারে। অফি আর তার বোন তানিয়া 50 কারোরের জন্য একজন চরিত্রহীন লোকের কাছে বিক্রি করে দেয়। অফির সাথে তাথইয়ের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় 1 বছর আগে, তাদের পরিবারের বন্ড আরও বেশি গাঢ় করার জন্য। তারপর থেকেই তাথই সব সময় চেষ্টা করে গেছে অফির জন্য পারফেক্ট হওয়ার। সব সময় অফির কথায় হ্যাঁ মেলাতে চেষ্টা করে গেছে, অফির মন মতো চলার। অফি নিজেকে স্ট্যান্ড করিয়ে তারপর বিয়ে করতে রাজি হয়। তাই তাথই অফিকে সাহায্য করার জন্য নিজের কোম্পানি অফির নামে করে দেয়। আর সেই অফির মনে তার জন্য কোনো ফিলিংস নেই, সে তাকে যোগ্য মনে করে না। আর তানিয়া নিজের বোন না হলেও ও যাকে সে সবসময় নিজের বোন মনে করত, তার জিনিসগুলোই সব সময় তানিয়ার পছন্দ হয়ে যেত, আর সেটা তাথই হাসি মুখে দিয়ে দিত। এমনকি নিজের ফ্যাশন ও মডেলিং কেরিয়ারও পর্যন্ত স্যাক্রিফাইস করেছে। ফ্যাশন ও মডেলিং নিয়ে পড়াশোনা করার পর ও শুধুমাত্র তানিয়ার জন্য এই লাইন ছেড়ে দিয়েছে। তানিয়া মডেলিং করতে চেয়েছিল বলে। তাথই তার জীবনের সব থেকে মূল্যবান দুটো জিনিস তার জীবনের সব থেকে দুটো মূল্যবান দুজনকে দিয়ে দিয়েছে। বিনিময়ে তারা তাকে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। এটা ভাবতেই তার দম আটকে আসছে। তার নিজের লোক হয়ে ও তার সাথে এমন কিভাবে করতে পারে। তাথই এখন বুঝতে পারছে যে অফি আর তানিয়া মিলে তার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ঔষধও মিক্সড করে দিয়েছে। তার এখন মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু সেটা করলেই সে তার জীবনের কাছে হার মেনে নেবে। সেটা তাথই কখনোই করবে না। বড় বিপদ ঘটে যাওয়ার আগে
তাথই নিচের অবশ হয়ে যাওয়া শরীর টেনে নিয়ে রুমের বাইরে যেতে থাকে। তাথই কিছু দূরে যেতেই তার সামনে এসে দাঁড়ায় তানিয়া। তাথই নিচের মাথা ঝাঁকিয়ে সামনে চোখ তুলে তাকাতেই দেখতে পায় তানিয়া মুখে শয়তানি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় যাচ্ছিস তুই? চল রুমে চল। তানিয়া তাথইকে ধরে নিয়ে যেতে নেয়। ছি তানিয়া, তুই এমনটা করতে পারলি কি করে? আমি তোকে নিজের বোন থেকে কম কিছু ভাবিনি। আর তুই? তাথই তানিয়ার হাত ঝটকা দিয়ে ফেলে বলে ওঠে, ও তার মানে তুই জেনে গেছিস? বাহ, খুব ভালো। আমাকে আর কষ্ট করে তোর সাথে নাটক করতে হবে না। তানিয়া হাসতে হাসতে বলে ওঠে, আর বোন? কিসের বোন? কার বোন? আমি তোকে কখনো নিজের বোন মনে করিনি। তুই সবসময় সবার কাছে ভালো হয়ে থাকিস, যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমি সব সময় তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেই। আর এখনও নিলাম তোর ক্যারিয়ার, অফিকে। তোর কাছে আর কিছুই রইল না। আর ড্যাড, তুই তো জানিস আমাকে কত ভালোবাসে, তোর থেকেও বেশি। আমি যেটা বলি সেটাই শোনে। আর তোর মা তোর থেকেও নেই। আর তোর ফিয়ান্সে, হ্যাঁ, এখন সেও আমাকে ছাড়া তোর ফিয়ান্সে চোখে অন্ধকার দেখে, বুঝলি? তানিয়া বিশ্রীভাবে হাসতে হাসতে তাথইয়ের চারিদিকে ঘুরতে ঘুরতে বলে ওঠে, ছি, এখন তোকে আমার বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। তাথই বলে ওঠে, ঘৃণা তো আমারও করে তোকে দেখলে। আমি সবসময় চেয়েছি তুই কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মরে যা, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমি কোনো রিস্ক নেব না। তাই এতদিন তোর অ্যাক্সিডেন্ট না হলেও এখন হবে। আমি তোর ছায়াও আমার জীবনে দেখতে চাই না। সবার মন থেকে আমি তোর নামটাই মুছে দেব। আজই তোর শেষ দিন। বাই বাই দিদিয়া। তানিয়া হাসতে হাসতে হিংস্র চোখে তাকিয়ে বলে ওঠে। তাথই তানিয়ার কথা শুনে হতভম্ব হয়ে যায়। তানিয়া কি বলতে চাইছে বুঝতে পারে তানিয়া কোনো হিংস্র কাজ করতে চাইছে। এর থেকে বেশি কিছু বুঝে ওঠার আগেই তানিয়া তাকে জোরে ধাক্কা দিয়ে দেয়। তাথই পিছন সরতে সরতে ঘাড় ঘুরিয়ে দেখে বুঝতে পারে তার পিছনে কাচের দেওয়াল। আর তার সাথেই বুঝতে পারে তানিয়ার কথার মানে। তাথই কাচের দেওয়ালে ধাক্কা খেয়ে কাচ ভেঙে গিয়ে 7তলা বিল্ডিং থেকে নিচে পড়তে থাকে। আর তার সাথে তাথই দেখতে পায় তানিয়ার মুখের শয়তানি হাসি। তাথই নিজের ইজ্জত সম্মান বাঁচিয়ে নিলেও নিজের প্রাণ বাঁচাতে পারল না। এটা ভাবতেই তাথইয়ের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে। তাথই বিল্ডিং থেকে রোডের ওপর কোনো গাড়ির উপর পড়ে ছিটকে রোদের মাঝখানে এসে পড়ে। আস্তে আস্তে তার চোখ ঝাপসা হয়ে আসে। সে বুঝতে পারে তার নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সারা শরীর অবশ হয়ে আছে। নিজের চোখ খুলে রাখতে পারছে না। ঝাপসা চোখে তাকিয়ে দেখে চারিদিক থেকে সবাই তার দিকে এগিয়ে আসছে। আর কিছু দেখতে পায় না। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। নিস্তেজ হয়ে যায় তাথইয়ের সারা শরীর। ঢলে পড়ে মৃত্যুর মুখে। পুরো মুম্বাই শহরে শোরগোল পড়ে গেছে তাথইয়ের মৃত্যুর খবরে। চারিদিকে এখন এটা রিপিট টেলিকাস্ট হচ্ছে যে মুম্বাইয়ের নামি দামি বিজনেসম্যান ওরফে স্টেট মিনিস্টার এহসান মানানের মেয়ে তাথই মানান 7তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার ফলে মৃত্যু ঘটে গেছে। আর এই খবর মিডিয়া আরও বেশি মশলা পাকিয়ে আরও গভীরভাবে প্রেজেন্টেশন করে, যার ফলে এখন পুরো মুম্বাই শহরে এটা টপ নিউজ হেডলাইন হয়ে গেছে। এই মৃত্যুর পিছনে কি কোনো রহস্য আছে, নাকি এটা একটা সুইসাইড কেস? একজন নামি দামি বিজনেসম্যান ওরফে স্টেট মিনিস্টারের মেয়ের মৃত্যুর পিছনে রহস্য কি থাকতে পারে? হসপিটালের করিডোরে বসে আছে মিস্টার এহসান মানান, আর তার পাশে পুরো পরিবার, তানিয়া, তাথইয়ের মা, দাদু ও ভাই ও বোন। এখানে শুধুমাত্র তানিয়া ফ্যাচফ্যাচ করে কাঁদছে, আর তাছাড়া বাকিরা স্তব্ধ হয়ে বসে আছে। তাথইয়ের মৃত্যু পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে। তাথইয়ের বাবা স্তব্ধ হয়ে আছে, আর মা তো পুরো যেন পাথর হয়ে গেছে মেয়ের মৃত্যুর শোকে। বাকি দুই ভাই ও বোন একে অপরের কাঁধে মাথা রেখে বসে আছে। তারা তাদের দিদিয়া এই মৃত্যু মেনে নিতে পারছে না। বাইরে মিডিয়া তাদের সাথে কথা বলার জন্য পুরো হসপিটাল ঘিরে রেখেছে, কিন্তু এখন কেউ কথা বলার মতো মুডে নেই। তাই তানিয়া ওখান থেকে বাইরের দিকে পা বাড়াতে নেয়, কারণ এটাই তার কাছে মোক্ষম সুযোগ। তাই এর মৃত্যুকে সুইসাইড কেস মানানোর জন্য তানিয়া বাইরে আসতেই পুরো মিডিয়ার লোক তাকে ঘিরে ধরে। তানিয়া নিজেকে অসহায় দেখানোর জন্য চোখ থেকে মাগুর মাছের মতো পানি ফেলে যাচ্ছে। যদিও এটা সত্যি পানি না, চোখে গ্লিসারিন দিয়েছে চোখের মধ্যে, যাতে সবার সামনে তাথইয়ের মৃত্যুতে সে কতটা দুঃখ কষ্ট পেয়েছে সেটা বোঝাতে পারে। তাই বাইরের মানুষ এখন তানিয়াকে দেখলে বুঝতে পারবে যে তানিয়া তার বোনের মৃত্যুতে কতটা ভেঙে পড়েছে।
তানিয়াকে ঘিরে মিডিয়ার লোক একে একে প্রশ্ন করতে শুরু করে। ম্যাম, হঠাৎ করে তাথইয়ের মৃত্যুর কারণ কি হতে পারে? ম্যাম, এই মৃত্যু এর পিছনে কি কারণ হতে পারে? এটা কি কোনো সুসাইড কেস, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে? ম্যাম, কালকে পার্টিতে তাথইকে হাসি খুশি দেখা গেছে, সেখানে আপনাকে আর তাথইয়ের ফিয়ন্সেকেও দেখা গেছে, আর তারপরে এই অস্বাভাবিক মৃত্যু। এর কি কোনো কারণ বলতে পারেন? তাথইয়ের রিপোর্টে ও অ্যালকোহল পাওয়া গেছে, তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে নেশা থাকাকালীন উনি নিজের হুঁশ সামলাতে না পেরে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়? একের পর এক রিপোর্টার এই রকম প্রশ্ন করতে থাকে। প্রথম রিপোর্টারের প্রশ্ন শুনতে তানিয়া একটু ঘাবড়ে গেছিল, কিন্তু তার পরের প্রশ্নগুলো শুনে মনের মধ্যে ফুটে ওঠে শয়তানি হাসি। কিন্তু বাইরে থেকে এখন কার ফেস দেখলে কেউ বুঝতে পারবে না। তানিয়া এবার নিজেকে রিপোর্টারের দিকে ঘুরিয়ে মাথা উঁচু করে কাঁদতে থাকে, যেন সে এতই ভেঙে পড়েছে যে কথা বলতে পারছে না। আমি সত্যি এখনো ভাবতে পারছি না তাথই আমাদের মাঝে নেই। এটা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। কাল পর্যন্ত তাথই আমাদের সাথে ছিল, কালও অনেক খুশি ছিল, আমরা পার্টিতেও অনেক আনন্দ করেছি, কিন্তু হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। আর তারপরে পার্টি ছেড়ে বেরিয়ে গেছিল আমাদের কাউকে কিছু না জানিয়ে। এর আগে থেকেও কিছু নিয়ে ডিপ্রেশনও ভুগছিল। আমি জানতেও চেয়েছি, কিন্তু তাথই আমাকে বলেনি। ও সবসময় ইনসিকিউরিটি ভুগত অফিকে নিয়ে। অফিকে ও কোনো মেয়ের সাথে নর্মালি কথা বলতে দেখলেই রেগে গিয়ে ঝগড়া করতো, কিন্তু অফি তো স্টার অকেশনের প্রেসিডেন্ট, ওকে বিভিন্ন কাজের জন্য মেয়েদের সাথে কথা বলতেই হতো। আর কালকেও বিজনেস ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। আর আমার মনে হয় এই জন্য ও মন খারাপ করে পার্টি ছেড়ে বেরিয়ে গিয়ে অফির কাছে ব্রেকআপ এর কথা বলে ম্যানেজ করে দেয়। আর তারপরে আমরা ওকে খুঁজতে শুরু করি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। এমনিতেই তাথই ড্রাগস ছিল, আর তার উপরে নিজের রাগ সামলাতে না পেরেই হয়তো এই কাজ করে বসে। আর আপনারা তো সবাই জানেন তাথইয়ের রাগ কত খারাপ। এই জন্য ও এর আগেও স্ক্যান্ডালের মধ্যে ও ফেসে গেছিল। তাথই এর মৃত্যু আমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছে। আমাদের পুরো ফ্যামিলি ভেঙে পড়েছে। আর অফির মুখের দিকে তো দেখাই যাচ্ছে না। ও তাথইকে খুব ভালোবাসতো, কিন্তু তাথই বুঝতেই পারলো না। বলেই সবার সামনে কান্নায় ভেঙে পড়ার নাটক করে সবাই এর সিম্প্যাথি আদায় করে নেয়। এখন সবার কাছে এটা একটা সুইসাইড কেস লাগছে। এখন পুরো শহর এই বিষয়টাকে সুইসাইড কেস ধরে নিয়েছে, কারণ 7 তলা থেকে ঝাঁপ দিয়ে কেউ এমনি দেবে না, তাই সবাই সুইসাইড ধরে নিয়েছে। আর তার সাথে এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তাথই মানসিক রোগে ভুগছিল, আর সামান্য কারণে মিস্টার অফি আহুজাকে ইনসিকিউরিটিতে ছিল। আর তার সাথে যুক্ত আছে তানিয়া মানান, যে এই বিষয়টাকে নিয়ে মিডিয়ার সামনে সিম্প্যাথি জানিয়েছে, যার জন্য এটা সুইসাইড প্রমাণ হয়ে গেছে। এই খবরগুলো জানার পর কারোর মধ্যে অফির জন্য সিম্প্যাথি হচ্ছে, আর তাথইকে বিকৃত মস্তিষ্কের মনে হচ্ছে। আবার কেউ করুণা করছে। বাহ সুইটহার্ট, বাহ, তুমি খুব ভালো অ্যাক্টিং করতে পারো। তোমার অ্যাক্টিং টপ অ্যাক্টার্সদেরও ঘোল খাইয়ে দেবে। কি সুন্দরভাবে সব কিছু সামলে নিলে। হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। অফি তানিয়ার কোমরে হাত রেখে নিচের দিকে টেনে নিয়ে বলে ওঠে, বলছো তাহলে আমি সবার থেকে বেস্ট? তানিয়া বাঁকা হেসে চোখের থেকে পানি মুছে বলে ওঠে, কিন্তু বেবি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মানে আমরা তো ওকে ড্রিঙ্কের ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ছিলাম, তাই না? তাহলে ওর রুম থেকে বেরিয়ে গেল কিভাবে? আর হঠাৎ করে ওপর থেকে ঝাঁপই বা কেন দিল? অফি বলে ওঠে, আরে সেটা আমি কি করে জানবো? আমি তো তোমার সাথে বেরিয়ে গেছিলাম। হয়তো দেখো নিজের সম্মান বাঁচাতে ঝাঁপ দিয়েছে। তুমি তো জানো যে তাতই কেমন ধরনের মেয়ে, মরে যাবে তবুও সম্মান বাঁচাবে। তানিয়া অফির প্রশ্ন শুনে ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এখন চলো তাথইয়ের বডি নিয়ে আর বাকি সবাইকে নিয়ে আমাদেরকে ফিরতে হবে। হ্যাঁ, আর তাছাড়া এখন সব কিছু তো আমাদেরকেই সামলাতে হবে।
অভি বাঁকা হাসি দিয়ে আবারও মুখে অসহায় এক্সপ্রেশন নিয়ে ভিতরে চলে যায়। বাড়ির সবাই তাথইয়ের বডি দেখতেই চোখ বন্ধ করে নেয়। তাথইকে পুরোই বিভৎস লাগছে। ছোট বোনটা চিৎকার করে ওঠে আর তাথইয়ের মা সেন্সলেস হয়ে যায় তাথইয়ের বডি দেখে। কারণ তাথইকে এখন একদমই চেনা যাচ্ছে না। সারা মুখে রক্ত ভরে আছে আর পুরো মুখটা থেতলে গেছে। দেখতে পুরো ভয়ঙ্কর লাগছে। মুখ দেখে বোঝা যাচ্ছে না এটা তাথই কিনা। শুধুমাত্র তাথইয়ের পরনের ড্রেস দেখে নিশ্চিত তারা যে এটাই তাথই। আমার জীবন থেকে তোকে সারা জীবনের জন্য সরিয়ে দিলাম। তোর জন্য এটাই ঠিক আছে। দেখ, এখন তোকে দেখে সবাই ভয় পাচ্ছে। যারা তোর রূপের জন্য গুণগান করত, তোর সেই রূপ শেষ হয়ে গেছে। এখন তোর সব কিছুই আমার। তানিয়া মনে মনে বাঁকা হেসে বলে ওঠে, ডক্টর ডক্টর পেশেন্টের রেসপন্স পাওয়া যাচ্ছে। একজন নার্স ছুটতে ছুটতে ডক্টরকে ডেকে ওঠে। কিছুক্ষণ পরে ডক্টর আর সাথে দুজন নার্স এসে রুমে ঢোকে। ডক্টর তাড়াতাড়ি করে চেক করতে থাকে। পাশের মেশিনে সিম্বল উঠছে, হাতের কিছু অংশ নড়ছে। কিছুক্ষণ চেক করার পর ডক্টর যেন একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে, যেন এতক্ষণ এটা আটকে ছিল। তারপরেই দুজন নার্সকে সবকিছু রুম থেকে বেরোতেই সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে। ডক্টর, আমার দিদিয়া কেমন আছে এখন? উত্তেজিত হয়ে বলে ওঠে, এখন কেমন আছে আমার মেয়ে? বলুন না ডক্টর, চুপ করে আছেন কেন? বলুন না। পাশের থেকে একজন ভদ্র মহিলা হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, শি ইজ আউট, ডেঞ্জার। রেসপন্স করছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর হালকা হেসে বলে ওঠে, আমরা কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তবে দেখবেন বেশি কথা বলবেন না। ওকে ডক্টর। ডক্টর চলে যেতেই ওই মেয়েটা আর ভদ্রমহিলা রুমে ঢোকে। ভিতরে যেতেই দেখতে পায় একজন নার্স স্যালাইন চেঞ্জ করছে আর একজন মেশিনের কাছে দাঁড়িয়ে থেকে কিছু করছে। বেডের দিকে দেখতে যেন বুকের মধ্যে হাজারো যন্ত্রণা শুরু হয়ে যায় দুজনের। চোখ দিয়ে তাদের আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। নার্স দুটো ওদের কাজ করে বেরিয়ে যায়। এদিকে দুজন আস্তে আস্তে বেডের কাছে এগিয়ে যায়। বেডের ওপরে পড়ে আছে একটি বডি, যদিও বেঁচে আছে, কিন্তু এই মুহূর্তে দেখে সেটা বোঝার উপায় নেই যে এটা মৃত না জীবিত, যদি না মেশিনে তার বেঁচে থাকার সিম্বল উঠত। পুরো বডিতে ব্যান্ডেজ করা, কোথাও এক চুল পরিমাণ ফাঁকা নেই। ব্যান্ডেজের উপরে কোথাও কোথাও চাপ চাপ রক্ত ফুটে আছে। একটা হাতে স্যালাইন ও অন্য হাতে রক্ত দেওয়া আছে। নাকে দুটো নল লাগানো, যাতে করে নিঃশ্বাসটা নিতে পারে সেই ব্যবস্থা করানো আছে। পুরো বডিতে দেখা যাচ্ছে বলতে গেলে শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তাও আবার ভ্রুয়ের উপরে ব্যান্ডেড লাগানো। ভদ্র মহিলাটা পাশের টুলের উপরে বসে আলতো করে হাতটা ধরে যাতে আবার না লাগে তাই। চোখ থেকে অনবরত পানি পড়ে যাচ্ছে। মম প্লিজ কান্না করো না। দেখো, ডক্টর তো বললো দিদি এখন বিপদমুক্ত। আর তাছাড়া দিদিয়া যদি উঠে দেখে তুমি এইভাবে কান্না করছো, তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। তুমি তো জানো দিদিয়া তোমার চোখের পানি দেখতে পারে না। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, দেখ না লেখা, ও কেমন ভাবে পড়ে আছে। ওকে দেখেই আমার বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর 3 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেল, ওর কোনো জ্ঞান নেই। ওকে কি এইভাবে দেখতে ভালো লাগে আমার? অস্পষ্টভাবে বলে ওঠে ভদ্র মহিলা। মম শান্ত হয়ে যাও। ডক্টর তো বললো ওর যে কোনো মুহূর্তে ওর জ্ঞান ফিরে আসতে পারে। লেখা বলে ওঠে, ও কেন করলো এটা? একবারও আমাদের কথা ভাবলো না। বলেই দুজনেই কান্নায় ভেঙে পড়ে। দুজন দুজনকে জড়িয়ে বেডের পাশে বসে আছে। মানান ম্যানশনে এখন পরিবেশ পুরোই শান্ত। বাড়িতে শোকসভা চলছে। বলতে গেলে আজ 2 দিন হয়ে গেছে তাথুইয়ের মৃত্যুর। সেদিনের পর থেকে তাথুইয়ের দাদু আর মা নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলেছে। তাথুইয়ের বাবা যেন নীরব হয়ে গেছে। বাড়ির পরিবেশ পুরো পরিবর্তন হয়ে গেছে। তবে এইসবের মাঝেও নিজেকে সবার সামনে অসহায় দেখালো ও নিজের মনের মধ্যে বেশ খুশি হয়ে আছে। এখন যেন তার আনন্দের শেষ নেই। বাড়িতে কারোর কাজ করা খাওয়ার মন নেই। আর এদিকে রেস্টুরেন্টে একটা প্রাইভেট কেবিনে বসে একের পর এক আইটেম খেয়ে যাচ্ছে। আর তার সাথে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে তানিয়া। আর তার পাশেই তার কোমরে হাত রেখে ঘনিষ্ঠ হয়ে বসে আছে অভি। দুজনকে এই মুহূর্তে দেখলে মনে হবে তারা তাদের নেশায় ডুবে আছে। অভি হাতের গ্লাস টেবিলে রেখে তানিয়াকে নিচের দিকে টেনে নিয়ে টেবিলে রাখা গ্লাসের ওয়াইন তানিয়ার ঠোঁটের উপরে ফেলতে থাকে।
তারপরে নেশাতুর চোখে তাকিয়ে থেকে ঠোঁটে ডুব দেয়। দুজন এই মুহূর্তকে কিছুক্ষণ মজা নেওয়ার পরে একে অপরকে ছেড়ে বসে। সো ফাইনালি তানিয়া, এখন আর আমাদের মাঝে কোনো বাধা নেই। নেক্সট উইক ফিল্মের প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে, আর এর সাথে তোমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু। হ্যাঁ, এতদিন তুমি টপ মডেল ছিলে, আর এখন হিরোইন। অভি তানিয়ার গলায় হাত রেখে বলে ওঠে, ইয়েস, এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার জীবনের কাঁটা দূর হয়ে গেছে। তানিয়া বাঁকা হেসে বলে ওঠে, আচ্ছা, ওদিকে কি অবস্থা? হ্যাঁ, সব ঠিক আছে তো? অভি বলে ওঠে, হ্যাঁ, একদম বাড়িটা দেখলেই মনে হয় কোনো শোক বসে গেছে। তানিয়া বাঁকা হেসে বলে ওঠে, আমি এখনো তাথয়ের মৃত্যুটা মেনে নিতে পারছি না। অভি উদাস হয়ে হাতে গ্লাস তুলে নিয়ে বলে ওঠে, মানে কি বলতে চাইছো তুমি? তুমি ওর সাথে অভিনয় করতে করতে ওকে আবার ভালোবেসে ফেলোনি তো? তানিয়া বেশ হকচকিয়ে গিয়ে ওঠে, আরে না, দেখো, আমরা ওর সাথে অভিনয় করেছি ঠিক, কিন্তু আমি কখনো মৃত্যু চাইনি। হ্যাঁ, এটা ঠিক, আমি স্বার্থের জন্য ওকে এক রাতের জন্য বেঁচে দিয়েছিলাম, কিন্তু স্টিল আমি ওর মৃত্যু চাইনি। ওর মৃত্যুটা আমাকে এখনো ভাবাচ্ছে। আমি এখনো বুঝতে পারছি না কেন ঝাঁপ দিল। আন মনে বলে ওঠে অভি। এদিকে অভির কথা শুনে তানিয়া ঘামতে শুরু করেছে। অভি যে মৃত্যুটা স্বাভাবিক নেয়নি এটা ভেবে ঘাবড়ে যাচ্ছে। যদি এখন এটা ইনভেস্টিগেট করা হয় তাহলে হোক না হোক যদিও ও ধরা খেয়ে যায়, কারণ অভি তাথুয়ের মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। এটা শুধুমাত্র তানিয়া জানে। আর হোটেলের কর্নারে সিসিটিভি ফুটেজ, টাকা খাইয়ে হোটেলের লোককে মুখ বন্ধ করে রেখেছে। না না, কিছু একটা করতে হবে, এটা ভাবতে থাকে তানিয়া। কি হয়েছে বেবি, তুমি এত ঘামছো কেন? এনি প্রবলেম? অভি হন্তদন্ত হয়ে বলে ওঠে, নো নো, আই এম ফাইন, শরীরটা একটু খারাপ লাগছে। ওকে, চলো এখন যাওয়া যাক, এত কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলেই অভি তানিয়াকে ধরে নিয়ে বেরিয়ে যায় হোটেল থেকে। মুম্বাই এয়ারপোর্ট চারিদিকে ভিড়ে ভরে আছে, প্রেস, মিডিয়া আর পাবলিক দিয়ে। এয়ারপোর্টের ভিতরে চারিদিকে বডিগার্ড দিয়ে ভরা। ভিতরে বডিগার্ড ছাড়া আর কোনো পাবলিক নেই। বাইরে আর ভিতরের এই অবস্থা দেখে মনে হচ্ছে কোনো নামি দামি মানুষ আসতে চলেছে। তার জন্যে হয়তো আজ এয়ারপোর্টে এত ভিড় জমে আছে। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করতেই বাইরে থেকে হালকা একটা স্লোগান শোনা যাচ্ছে। মনে হচ্ছে কারোর নাম ধরে সব চিৎকার দিচ্ছে। বাইরের এই পরিবেশ পুরোটাই কভার করছে মিডিয়ার লোকেরা। আস্তে আস্তে টার্মিনাল ক্রস করে আসতে দেখা যায়। পুরো দেখতে গেলে বডিগার্ড দিয়ে মোড়া চারিদিক থেকে, আর তার মাঝে থেকেই দেখা যায় কাউকে বেরিয়ে আসতে। চারিদিক থেকে আস্তে আস্তে বডিগার্ডগুলো সরে দাঁড়ায়, আর তারপরেই বেরিয়ে আসে একজন সুদর্শন পুরুষ, যাকে এক নজর দেখার সাথে সাথে বেহুশ হওয়ার জোগাড় হয়ে যায়। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, জিম করা বডি দেখলে মনে হয়। ব্ল্যাক কমপ্লিট স্যুট, যেন আরও গায়ে ফুটে উঠেছে সৌন্দর্য, যেন ফুটে ফুটে বেরিয়ে আসছে। হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যেন সবার দৃষ্টি একসাথে আকর্ষণ করে নেয়। চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে ব্ল্যাক ওয়াচ। দুধ সাদা গায়ের রঙের সাথে কালো ড্রেস দেখে মনে হচ্ছে যেন রাজার আগমন ঘটেছে। মুখে ট্রিম করা দাড়ি, হালকা পিঙ্ক ঠোঁট আর বাম গালে একটা কালো তিল, যেন এটা এই রূপকে আরও বেশি বেশি করে সবার সামনে তুলে ধরেছে। দেখে কোনো ব্রিটিশদের কম লাগছে না। এয়ারপোর্টের বাইরে আসতেই চারিদিকে যেন এবার কান ফাটানো চিৎকার ভেসে আসে। চারিদিক থেকে ফুলে এসে পড়ছে গায়ে, কিন্তু কেউ সামনে এগোতে পারছে না, কারণ চারিদিক থেকে বডিগার্ড দিয়ে ঘেরা। তাই কেউ চেষ্টা করলেও কাছে আসতে পারবে না। কিন্তু যার জন্য এইসব, সেই এক নজর সবার দিকে তাকিয়ে বেরিয়ে যেতে থাকে। তার এইসব কোনো মাথা ব্যথা নেই। এইসব দেখে দেখে সে অভ্যস্ত হয়ে গেছে। তাই এইসব তার কাছে কিছুই মনে হয় না। তার কাছে কোনো মেয়ে আসার আগে তাকে আটকে দেওয়া হয়। তার নামে কোনো স্ক্যান্ডেল নেই এই 28 বছরের জীবনে। আর এই অ্যাটিটিউডের জন্য মেয়েরা আরও বেশি বেশি মরে। বাইরে এখন একটাই নাম ধরে চিৎকার চলছে, আর তার সাথে মিডিয়া পুরোটা কভার করছে। তাদের কাছে এই নিউজ কোনো খাজনার থেকেও কম কিছু না। রেয়ান্স, এই একটাই নাম। ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের টপ 1-এ যার নাম এখন, সেই আর ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বস রেয়ান্স রাওয়াত
বস অব দ্য বসেস, পুরো এই ইন্ডাস্ট্রি ও বিজনেস জগতের একমাত্র রাজা। তার আগমনে তো এটা ঘটবে, এটা অস্বাভাবিক কিছু না। বরং এখন যদি এয়ারপোর্টের বাইরে এই ঘটনা না হতো তাহলে এটা অস্বাভাবিক কিছু হতো। চারিদিকে বডিগার্ড দিয়ে মোড়া থাকলেও তার মাঝে থেকেই তার গায়ের ওপরে তার জন্য এখানে থাকা ভিড়ের মানুষজন তার উপর ফুল ছুঁড়ছে। এটা প্রতিবারই হয়, আর এখন এটা হওয়া আরও বেশি স্বাভাবিক, কারণ আজ 2 বছর পর মুম্বাই ব্যাক করেছে। আর সেই জন্য আজ এত ঘটা। সবার মাঝে থেকেই নিজের সারা শরীরে ফুল নিয়ে গাড়িতে উঠে বেরিয়ে যায়। এতক্ষণের মধ্যে শুধু তার মুখ দিয়ে একটা কথা বের হয়, হসপিটালে চলো। ডক্টর, মম, দিদি আর জ্ঞান ফিরেছে। লেখা রুম থেকে বেরিয়ে চিৎকার করে ডেকে ওঠে। মুখে রয়েছে প্রশান্তির এক হাসি, আর চোখে পানি চিকচিক করছে। লেখার হাঁক ডাকের জন্যে ডক্টর নার্স কেবিনে এসে ঢোকে। ডক্টর খানিকক্ষণ চেক করে দেখে নেয়। মিসেস দেওয়ান, আপনার মেয়ে এখন একদম ঠিক আছে। ডক্টর বলেই বেরিয়ে যায়। লেখা আর মিসেস দেওয়ান মুখে হাসি আর চোখে পানি নিয়ে এগিয়ে যায় বেডের দিকে। বেডের পাশে বসে হাত উঠিয়ে আস্তে আস্তে মাথায় বুলিয়ে দিতে থাকে। চোখের থেকে পানি গড়িয়ে মুখের উপরে পড়তে আস্তে আস্তে চোখ খুলে পিটপিট করে তাকায়। পিটপিট করে তাকাতেই দেখে চোখের সামনে দেখতে দুটো মুখ চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর মুখ থেকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পারে না। সারা মুখে ব্যান্ডেজ থাকার জন্যে চোখের ইশারায় কাঁদতে বারণ করে নিজের হাত সর্বশক্তি দিয়ে উঠিয়ে চোখের পানি মুছে দেয় মিসেস দেওয়ানের। আদর না আমার? কাপা কাপা গলায় বলে ওঠে মিসেস দেওয়ান। দিদিয়া। লেখাও অন্য দিক থেকে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে। আদর কাপা কাপা হাতে দুহাত উঠিয়ে দুজনকে আলতো করে দুদিক থেকে জড়িয়ে নেয়। মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে। তাদের এই কান্না দেখে তার চোখেও পানি চলে এসেছে, শুধু মুখে কিছু বলতে পারছে না। কিছুক্ষণ ওরা এভাবে থাকায় রুমের নার্স আসে। আদরকে দেখে মুখের থেকে ব্যান্ডেজ কেটে দেয়, শুধু ঠোঁটের কাছের জায়গাটা, যাতে কথা বলতেও খেতে পারে। তাছাড়া এখনও সেই আগের মতো ব্যান্ডেজ করা আছে। নার্স চলে যেতেই মিসেস দেওয়ান আবারও এসে বসে পড়ে। কাপা কাপা গলায় বলে ওঠে আদর। হ্যাঁ মা, এই তো আমি তোর কাছেই আছি। কেন এমন করলি মা? আমাদের কথা একবারও ভাবলি না? মিসেস দেওয়ান কাঁদতে কাঁদতে বলে ওঠে। আই এম সরি মম। আবারও বলে ওঠে আদর। ঠিক আছে, এবার একটু খেয়ে নে মা, 2 দিন তোর পেটে কিচ্ছু যায়নি। মিসেস দেওয়ান বলে ওঠে। কেন স্যালাইন খেলো, রক্ত খেলো, আর কি চাই? ওর তো এইগুলোই প্রিয়, তাই তো এই কাজ করলো। লেখা রুমে ঢুকে বলে ওঠে। মম। আদর কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে। থাক মম, বলতে হবে না, খেয়ে নে। লেখা মুচকি হেসে বলে ওঠে। লেখা এসে একসাথে মম আর তার দিদিয়াকে ছড়িয়ে নেয় নিজের সাথে। মুম্বাই সিটি হসপিটালের সামনে গাড়ি থামতে গাড়ি থেকে বেরিয়ে আসে রেয়ান্স, আর তার সাথে আছে 4 জন গার্ড, শুধু তার কাছে আসা পাবলিক সামলানোর জন্য। গাড়ি থেকে নেমে গটগটিয়ে হেঁটে ভিতরে চলে যায়। ভিতরে ঢুকতেই সবাই যেন একদম হাঁ করে গিলে নিচ্ছে পুরো। সব কিছু থেমে গেছে, সাথে চারিদিকে মানুষগুলোও যেন স্ট্যাচু হয়ে গেছে। কিন্তু এদিকে কোনো রকম তোয়াক্কা না করে নিজের অ্যাটিটিউড বজায় রেখে 4th ফ্লোরে এসে একটা প্রাইভেট কেবিনে ঢুকে যায়। সামনের দিকে তাকাতেই যেন এতক্ষণের অ্যাটিটিউড নিয়ে থাকা মুখ গম্ভীর আকার ধারণ করে। সামনে হসপিটালের বিছানায় শুয়ে আছে এক বয়স্ক লোক, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন চলছে। পাশেই ডক্টর দাঁড়ানো আছে। রেয়ান্স চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ভিতরে গিয়ে বেডের পাশে থাকা টুলের উপরে বসে পড়ে। হাতের উপর হাত রাখতে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। এখন কেমন আছো? রেয়ান্স শান্তভাবে বলে ওঠে। মুখের থেকে মাস্ক খুলে আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে। এটা দেখেই রেয়ান্স ধরে আলতো করে বসিয়ে দেয় হেলান দিয়ে। ডক্টর, ওনার রিপোর্টে কি আছে? রেয়ান্স জিজ্ঞেস করে। দেখো রেয়ান্স বেটা, তোমার দাদুর হার্ট ব্লক ধরা পড়েছে, সাথে এই নিয়ে 2 বার ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ব্যাপারটা খুব সিরিয়াস, তাই এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। এখন ওনার কোনো কাজ বা কথা ফেলা যাবে না, এতে ওনার বোনের উপর জোর পড়ে। না হলে এবার হার্ট অ্যাটাক আসলে রিস্ক হয়ে যাবে ওনার জন্য। বলে উঠে ডক্টর। তুই এসেছিস, আমার একটা কথা রাখবি। আমি যাওয়ার আগে নাথ বইয়ের মুখটা দেখে যেতে চাই। দাদু বলে ওঠে। হোয়াট? খানিকটা চেঁচিয়ে বলে ওঠে রেয়ান্স।
হ্যাঁ দেখ, তোর 28 বছর হয়ে গেছে, আর আমি আজ আছি কাল নাও থাকতে পারি। তাই যাওয়ার আগে তোর কাছে শেষ ইচ্ছা আমার, দেখ তুই তোর দাদুর শেষ ইচ্ছে পূরণ করবি কিনা। দাদু, হঠাৎ বিয়ে কেন? আর কে বললো তুমি এখনই চলে যাবে? তোমাকে আমি বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। রেয়ান্স বলে ওঠে। দেখো বেটা, এই অবস্থায় ওনাকে বাইরে নিয়ে যাওয়া একদম সেফ না। যা কিছু হয়ে যেতে পারে, আর তাছাড়া ওনার মনের ওপর এর প্রভাব পড়তে পারে। ডক্টর সিরিয়াস মুখ করে বলে ওঠে। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করবি না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। দাদু ইমোশনাল ভাবে বলে ওঠে। এদিকে বেচারা রেয়ান্স পড়েছে মহা জ্বালায়, কি করবে বুঝতেও পারছে না, তার উপর তার দাদুর এই অবস্থা, তাই বুঝে উঠতে পারছে না কি করবে। চুপচাপ করে বসে থাকতে দেখে রেয়ান্সের দাদু ডক্টরের দিকে তাকিয়ে দেখে দুজন ইশারায় কথা বলে। রেয়ান্সের দাদু এবার রেয়ান্সের হাতের উপর হাত রাখে।